হ্যাঁ, এই দেখো আমরা ক্লাসে চলে আসলাম। ওটা রেওয়া মিলটা আগে দেখো সবাই। সবাই রেওয়া মিলটা দেখে রেড মার্কিং 5টা সমন্বয় করো। রেওয়া মিলের ভিতরে 5টা সমন্বয় সমন্বয় কি? দেখো। 15% ঋণপত্র, তাহলে কি বের হবে? %, ঋণপত্র 1 লাখ টাকা, ঋণের বকেয়া সুদ কত নির্ণয় করো। ঋণের বকেয়া সুদ 1 লাখ গুণ 15% সমান সমান 15,000 টাকা ফুলিয়া। ওকে, যে কোনো একজন রিকোয়ারমেন্ট গুলো দেখা যাচ্ছে না স্যার? লালগুলো রেড মার্কিং স্যার, করা অঙ্কের ভিতরে। স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে, লালগুলো দেখা যাচ্ছে রেড মার্ক করা। জুম করে নাও, তোমরা তো হলে ইন্টেলেকচুয়াল বয়। হ্যাঁ স্যার, ঠিক আছে, জি স্যার। সব ঠিক হ্যাঁ, আছে স্যার, শুনতে নিচ্ছি। 15% ঋণপত্র মানে হলো 100 টাকার 1 বছরের সুদ 15 টাকা, 1 লাখ টাকা 15% হারে ঋণের বকেয়া সুদ কত? 15,000 টাকা। 15,000 টাকা। গুড। ডেবিট দিকে দেখো, ইজারা সম্পত্তি 10 বছর 85,000 টাকা, 1 বছরে অবলোপন কত? 10 দিয়ে ভাগ। 8,500 টাকা। 8,500 হ্যাঁ, টাকা। লেখো তাহলে ইজারা সম্পদের অবলোপন 8,500, ঋণের বকেয়া সুদ লেখো 15,000। আমরা ধাপে ধাপে আগাচ্ছি। বি অ্যাটেন্টিভ নাও। বিনিয়োগের সুদ নির্ণয় করো। যে কোনো একজন বিনিয়োগের সুদ কত? 18,000। এনিওয়ান? সারা বছরের সুদ জি স্যার। কত হবে? কত? 18,000 স্যার। গুড। ওদিকে গেল 15,000, পরে 8,500 সবাই। আর বিনিয়োগের বকেয়া সুদ 18,000। আরেকটা সমন্বয় দেখো অঙ্কের ভিতরে। বেতন 4/3 30,000 টাকা, বকেয়া কত? 10,000 না 7,500? স্যার একটা প্রবলেম আছে স্যার, ওই 10% বিনিয়োগের একটু প্রবলেম ছিল। 18,000। 10% বিনিয়োগের পাশে আবার জানুয়ারি আছে। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 1,80,000 গুণ 10% 18,000 ফুলিয়া। ওকে, ওকে স্যার। এখন বেতন বকেয়া কি 10,000 না 7,500? 7.5 হবে স্যার। হ্যাঁ, 7,500 যদি হয় তাহলে অঙ্ক তো সবগুলো ভুল হবে তোমাদের। কারণ কি জানো? টোটাল অংশ 4, পরিশোধ করছে 3 বার, তাহলে কত দিয়ে ভাগ হবে? স্যার 4 দিয়ে তো ভাগ হবে স্যার। না, 4 দিয়ে ভাগ হবে না, 3 দিয়ে ভাগ হবে। স্যার স্যার 22,500 হবে। কেন? কারণ বেতনের ক্ষেত্রে ভাই 3 বা 4 দিয়ে আপনার গুণ দিতে হবে। 4 দিয়ে গুণ দিতে হবে। পরিশোধ করছে কয়বার? স্যার 3 বার স্যার। 3 ভাগে কত পরিশোধ করছে? 22,500। না না, রেওয়া মিলে যেটা দেওয়া আছে সেটা তো পরিশোধিত। জি স্যার। রেওয়া মিলে স্যার এটা স্যার 10 স্যার, এটা 10,000 আসবে স্যার। রাইট, 10,000 টাকা বকেয়া। হ্যাঁ 4 স্যার, দিয়ে ভাগ হবে না, উপরেটা দিয়ে ভাগ হবে, নিচেরটা তো টোটাল। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এমন প্রচুর অঙ্ক আছে তোমাদের বইয়ে।
রিসেট হলো মোট অংশ 4, 3 ভাগ পরিশোধ করছে 30,000, 1 ভাগে 10,000 বকেয়া, রাইট? হ্যাঁ স্যার। তাহলে আমাদের অঙ্কের ভিতরে 4টা সমন্বয়। ঋণের সুদ 15,000, ইজারা সম্পদের অবলোপন 8,500, বিনিয়োগের সুদ 1,80,000, বেতন বকেয়া 10,000 টাকা। ঋণের সুদ কখনো কখনো বছরের মাঝামাঝি থাকে, বিনিয়োগের সুদ কখনো 1, 10, 1, 4 যে কোনো ডেট থাকতে পারে, তখন আমরা ডেট অনুযায়ী বের করব, তাই না? জি স্যার। হ্যাঁ ওকে, সমন্বয় দেখো। সমন্বয় দেখো, এই পেজটা সবাই পড়ো। জি স্যার, দেখছি স্যার। ওকে, 2 নম্বর রাফটা করে ফেলো, 2, 3, 5, 3টা রাফ করে ফেলো। 2 এ কি আছে? নিট লাভে 10% সাধারণ সঞ্চিতভাবে স্থানান্তর করা। হ্যাঁ, এখন নিট লাভ তো আমরা প্রস্তুত করি আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে, হ্যাঁ স্যার। জি রাইট? স্যার। হ্যাঁ 6 নম্বরে দেখো, তারা আয় বিবরণী প্রস্তুত করে, তারা নিট লাভ দিয়ে সংরক্ষিত আয় বিবরণী চাইছে। হ্যাঁ স্যার। রিকোয়ারমেন্টস খ, এখন কি স্যার ওই নিট লাভ দিয়ে করবো? ওই নিট লাভ দিয়ে করবো। যদি আয় বিবরণী তারা করে দেয়, তাহলে এই নিট লাভ দিয়ে আমরা করবো। এটা অঙ্কের সমন্বয়ে বা দেওয়া মিলে ক্রেডিট কোনো না কোনো জায়গায় দেওয়া থাকবে। তাহলে সঞ্চিত তহবিলে স্থানান্তর কত হবে? লাভটা করে নাও। সঞ্চিত তহবিলে স্থানান্তর 1,17,500 গুণ 10%, 11,750। 11,750। জি স্যার। তাহলে সমন্বয় আগে গেছে 4টে, এখন গেছে একটা। কয়টা হইলো? 5টা। আচ্ছা। সমন্বয় করে গেলে অঙ্ক করতে সময় লাগবে না আমাদের। হ্যাঁ স্যার। দেখো, সুনামের অবলোপন কত পার্সেন্ট? জি স্যার, 20%। হ্যাঁ, সুনাম 20% দেখো স্যার। অঙ্কে, হ্যাঁ সুনাম দেখো অঙ্কে দেওয়া আছে 1,00,000 টাকা দেওয়া মিলে। এই যে আমার কাজটা দেখো, দেওয়া মিলে ডেবিট, আগের পেজে পেয়েছো? হ্যাঁ স্যার দেখছি। জি স্যার, পেয়েছি স্যার। 1,00,000 20% কত? স্যার 20,000। 20,000 টাকা। গুড, লেখো সুনামের অবলোপন 1,00,000 গুণ 20%, 20,000 টাকা। শেয়ার প্রতি 5 টাকা লভ্যাংশ ঘোষণা করো। এটা কি লভ্যাংশ? এনিওয়ান? শেয়ার প্রতি স্যার, লভ্যাংশ, শেয়ার প্রতি স্যার 5 টাকা হ্যাঁ লভ্যাংশ লভ্যাংশ স্যার। ঘোষণা করো। কি লভ্যাংশ? যেটা পরিচালক মন্ডলীর সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়। কি প্রস্তাবিত আর ঘোষণাকৃত, তাই না? অক্সর। কত হবে? জি স্যার। শেয়ার স্যার রেয়া মিলে প্রতি শেয়ারে কয় স্যার টাকা? 5 টাকা স্যার। গুড। স্যার 5 টাকা করে স্যার। আচ্ছা দেখো, রেওয়া মিলে ক্রেডিটে দেখো, শেয়ার মূলধন 5,00,000 টাকা, প্রতি শেয়ার 100 টাকা করে। তাহলে শেয়ার জি স্যার। সংখ্যা কত? স্যার 5 লাখ। 5,00,000 টাকা। মূল্য কত? 5 লাখ স্যার, 100 টাকা করে স্যার। তাহলে শেয়ার কত? স্যার ওখানে বলছে স্যার ওখানে বলছে শেয়ার প্রতি, শেয়ার সংখ্যা কত হবে? 5,000। গুড। স্যার 5,000 আসছে স্যার। 5,000। 5,00,000 ভাগ 100 লেখো, 5,000 শেয়ার শেয়ার, প্রতি লভ্যাংশ হচ্ছে 25,000। 25,000 5 টাকা। টাকা করে গুড। হলে 25,000। আগে শেয়ার বের করে নিতে হবে। 5,00,000 ভাগ 100, 5,000 গুণ 5, কত? 25,000। স্যার 25,000। গুড। তাহলে অনেকগুলো সমন্বয় ইতিমধ্যে আমরা সলভ করে ফেললাম। এখন স্যার এটা আবার বলবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোনটা বলো? শেয়ার প্রতি 5 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। এখন আমাদের শেয়ার সংখ্যা বের করতে হবে, রাইট? জি শেয়ার সংখ্যা দেওয়া নাই। জি মিলে ক্রেডিট থেকে রেওয়া মিলের ভিতরে দেখো আদায়কৃত মূলধন 5,00,000 টাকা। জি 5,00,000 টাকা শেয়ারের মূল্য 100। জি তাহলে শেয়ার কত হবে? ভাগ হবে ভাগ
হ্যাঁ, টাকা দিয়ে টাকারে ভাগ করলে শেয়ার পাওয়া যায়। জি 5 লাখ টাকাকে 100 দিয়ে ভাগ করলে আমরা শেয়ার পেয়ে যাব। 5000 স্যার। পেয়েছি? জি স্যার। ওকে, 5000 শেয়ার গুণ 5। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিও। 25000 স্যার। হ্যাঁ, লাস্ট সমন্বয় দেখো, যে কোনো একজন। স্যার বিনিয়োগের বাজার মূল্য 17 মানে 1,75,000। 75,000। আচ্ছা, রেওয়া মিলে বিনিয়োগ দেখো কত ছিল? স্যার 1,80,000। 1,80,000। আগের পেজে। 1,80,000। গুড, তাহলে আমরা 1,80,000 টাকার উপর আমরা সুদ ধরেছি। এখন বলছে বিনিয়োগের মূল্য কমে গেছে 5,000 টাকা। জি এখন স্যার। তোমরা করবে এখানে, এখন কি 1,80,000 দেখাবা ব্যালেন্স শিটে, না 1,75,000? স্যার 1,75,000 দেখাবো স্যার। 1,75,000। দুইটি কারেক্ট। কারণ যে সম্পদের মূল্য বারবার উঠানামা করে, এটাকে ইচ্ছা করলে 1,80,000 দেখানো এখানে তো যাবে, কম মূল্যটা ধরছে। 1,75,000 দেখানো না। এটা সমাপনী মজুদের বেলায় কমটা। কম মূল্য ছাড়া ভালো না স্যার? না, বিনিয়োগের ভাবে তোমারে বলে না যে বিনিয়োগের বাজার মূল্য দেখাতে হবে, তোমাকে গুরুত্ব দেয়নি। তুমি ইচ্ছা করলে দেখাতে পারো, ও, বুঝতে পারছি। তুমি ইচ্ছা করলে কি করতে পারো। স্যার দেখাতে পারবো স্যার। তাহলে লস কত? দেখাতে পারি। বিনিয়োগ স্যার বিক্রয় 5,000 টাকা স্যার। 5,000। হ্যাঁ, তাহলে বিনিয়োগের মূল্য হ্রাস 5,000 টাকা আমরা হিসেবভুক্ত করতে পারি, ইচ্ছা করলে নাও করতে পারি। অঙ্ক দুইটি কারেক্ট। করতে পারি এখন ক নাম্বার সমাধানটা কি বলেছে বলো? স্যার। হ্যাঁ, স্যার স্যার বলো। স্যার হুম, স্যার সমাধান করার কাছে একটা কোশ্চেন ছিল স্যার। গণনা স্যার সমন্বয়তে স্যার সমন্বয়তে একটা ইয়া ছিল স্যার, এন্ট্রি ছিল স্যার যে 15,000 টাকা আয়কর প্রভিশন। স্যার আয়কর প্রভিশন মানে কি স্যার? এটা নতুন আয়কর সঞ্চিতি, এটা হলো ইংরেজি। আয়কর প্রভিশন বলতে নতুন আয়কর সঞ্চিতি 15,000 টাকা। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। প্রভিশন মানে সঞ্চিতি, যেটা বাধ্যতামূলক। জি স্যার, বুঝতে পারছি। প্রভিশন মানে কি, যেটা প্রভিশন শব্দের অর্থ কি? বাধ্যতামূলক স্যার। বাধ্যতামূলক। তাহলে এটা আমাদের আয় বিবরণীর সর্বশেষ দফা হলো নতুন আয়কর সঞ্চিতি 15,000 টাকা, তাই না? জি স্যার। নতুন আয়কর সঞ্চিতি কোথায় যাচ্ছে? নতুন আয়কর সঞ্চিতি কোথায় যাবে? এনিওয়ান? স্যার আয়কর সঞ্চিতি স্যার এটা মালিকানা সত্ত্ব স্যার। এটা তো নট ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট তো। স্যার একটু ভুলে গেছি। কেন এটা মালিকানার সত্ত্বে যাবে? কেন এই জিনিসটা বুঝিয়ে বলো, কোথায় যাবে? নতুন আয়কর সঞ্চিতি কোথায় যাবে? আমরা আগামী ক্লাসে কিছু সমন্বয় নিয়ে Credit আলোচনা pass, করব। স্যার। হ্যাঁ, নতুন আয়কর সঞ্চিতি দুই জায়গায় যায় সেকেন্ড পার্টে। কোথায় কোথায়? চলতি দায়, লিখে রাখো। কোথায় যাবে? চলতি দেয়। নতুন আয়কর সঞ্চিতি একবার যাবে কোথায়? চলতি দায়। স্যার চলতি দায় স্যার। আরেকবার কোথায় যাবে? স্যার সংরক্ষিত আয় বিবরণী স্যার। হ্যাঁ, কোথায়? স্যার আপনি বলে স্যার দিন, সংরক্ষিত স্যার। আয় যাবেন স্যার। সংরক্ষিত যাবে না আয় বিবরণী, লিখে রাখো। নতুন আয়কর সঞ্চিতি দুই জায়গায় যাবে, এক আয় বিবরণী আর হলো চলতি দায়। আয় বিবরণী, চলতি দায়। আচ্ছা, আয় বিবরণী ক নম্বরে কি চেয়েছি দেখো, আয় বিবরণীর লাস্ট দফা। ক
ওই নিটলাবের পরে যাবে, লেখে রাখো, নিটলাবের পরে একবার লাস্ট দফা। এবং এটা বাদ দেওয়ার পরে আমরা কি লিখি জানো? পরবর্তী নিটলাব। জি স্যার, মনে পড়ছে। কোম্পানি বলে আমরা লিখবো পরবর্তী নিটলাব, রাইট? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ফার্স্ট পার্টে কিন্তু আমরা লিখতাম না, তখন লিখতাম সরাসরি নিটলাব। জি পূর্ব স্যার। লেখি না, পরবর্তীও লেখি না, কিন্তু সেকেন্ড পার্টে কি লিখতে হবে? আয়কর বাদ দেওয়ার পর পরবর্তী নিটলাব। জি স্যার। গুড। ক নম্বরে এসেছি বিক্রিত পণ্যের ব্যয়। জি স্যার। দেখো ঠিক আছে কিনা। এখানে মনে হয় তোমাদের কোনো সমন্বয় নাই, সমস্যা নাই, দেখে নাও। এটা তোমাদের 2 নম্বরে আসে, খুবই ইম্পর্টেন্ট। প্রারম্ভিক মজুদ, ক্রয়, মজুরি, আমদানি শুল্ক যোগ করলে হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাদ সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়। এটা তো মনে হয় সবাই পারো। হ্যাঁ ইয়েস জি স্যার, স্যার। স্যার। এখানে কোনো প্রবলেম নাই। এখানে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। এখানে একটা বিষয় আছে, একটা বিষয় এখানে আছে। দেখো যে সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার আগে আনসারটা কি? বিক্রয়যোগ্য পণ্যের বিক্রয়যোগ্য ব্যয়, এটা পণ্যের স্যার ব্যয়। যে লিখে রাখো, এটা তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা মজুদ পণ্য বাদ দেওয়ার আগের আনসার। তোমাদের পরীক্ষায় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ও আসতে পারে, বিক্রিত পণ্যের ব্যয়ও আসতে পারে, দুইটি আসতে পারে এখানে। আরেকটা কোশ্চেন এখানে আসতে পারে, প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আনসার কত? প্রত্যক্ষ ব্যয় স্যার 2,04,000 টাকা। না, 1,24,000 টাকা। প্রত্যক্ষ ব্যয় আর বিক্রিত পণ্যের ব্যয় এক আনসার, লিখে রাখো। বিক্রিত পণ্যের ব্যয় মানে প্রত্যক্ষ ব্যয়, ঢাকা বোর্ডে আসছে কয়েকবার। জি স্যার। লিখে রাখো, বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করো, কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় না। জি স্যার। খেয়াল করো সবাই, পরীক্ষায় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আসতে পারে, প্রত্যক্ষ ব্যয় আসতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় আসতে পারে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় সিনোনিম হইল প্রত্যক্ষ ব্যয় নির্ণয়, রাইট? জি স্যার। জি স্যার। ভালো করে দেখিনি অঙ্কগুলো, বোর্ডের অঙ্ক দেখে তোমরা একসাথে সমস্যা রেখে দিও। হ্যাঁ, স্ক্রিনশট। দ্বিতীয় অংশ দেখো, সংরক্ষিত আয় বিবরণী। দেখো সমন্বয় আমরা করিয়েছিলাম, লাল মার্কিং করা আছে, দেখো ওকে কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা তোমাদের 4 নম্বরে আসে এবং আসবে। এই ব্যালেন্স বিডি দেওয়া মিলে ক্রেডিট দিকে থাকবে সংরক্ষিত আয়, চলতি বছর নিটলাভ 1,17,500 দেওয়া ছিল যোগ, আর বাদ যাবে লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, সঞ্চিত তহবিলের স্থানান্তর। রেজাল্ট আমাদের 1,10,750।
দেখো ওকে কিনা দেখো। জি স্যার দেখা যাচ্ছে। ব্যালেন্স বিল কি যে হাতে নগদ না? হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স বিডি কি হাতে নগদ যেটা ছিল ওটা না? না, ব্যালেন্স বিডি হইলো, দেখো তুমি এই রেওয়া মিলের ক্রেডিটে দেখো সংরক্ষিত আয় বিবরণী জের 75,000 45,000, হাতে নগদ না। সংরক্ষিত আয় করলে সংরক্ষিত আয়ের জের আসবে। দেখো রেওয়া মিলের ক্রেডিট হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখান থেকে এটা আসবে। তাহলে আমাদের রেজাল্ট আসলে 1,10,750। গত আগের ক্লাসে আমরা সংরক্ষিত আয় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী আমরা দেখিয়েছিলাম এবং তোমাদেরকে আমরা ওই শীটে দিয়েছিলাম, তাই না? এখন দেখো আর্থিক অবস্থার বিবরণী। এই পেজ দিয়ে দেখো সম্পদের যোগফল। এখানে তোমরা দেখার পর হয়তো আমাকে 2টা কোশ্চেন করবা। পুরো পেজটা দেখো বা করে ফেলো। এটা তোমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে 4 নম্বরে যে কোনো জায়গায় আসবে আর্থিক অবস্থার বিবরণী। শুরু করতে হবে সুনাম দিয়ে, এটা মাথায় রেখো। 1 নম্বর সম্পদ হলো স্থায়ী সম্পদ, 2 বিনিয়োগ, 3 দেখো চলতি সম্পদ, 4 সমন্বিত ব্যয়। এর ভিতরে দফাগুলোকে ঢুকিয়ে দাও। দেখো স্থায়ী সম্পদে আছে সুনাম বাদ অবলোপন, কল কবজা, ইজারা সম্পদ বাদ অবলোপন, 3টার যোগফল দেখো 4,06,500। জি স্যার। বিনিয়োগ দেখো যে প্রশ্নটা আমরা করছিলাম 1,80,000 থেকে মূল্য হ্রাস 5 আমরা বাদ দিয়েছি। তুমি ইচ্ছা করলে বাদ না দিলে অঙ্ক হবে, ভয়ের কিছু নাই। স্যার হ্যাঁ স্যার যদি 1,80,000 ধরে করি স্যার, তাহলে স্যার 5,000 টাকা গড় মিল হবে না স্যার, মানে দুইটা মিলানোর ক্ষেত্রে স্যার? হ্যাঁ, গরমিল হবে না, অঙ্ক ঠিক আছে, এর কোনো সমস্যা না। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার এখানে অসমন্বিত ব্যয় আসবে কেন? হ্যাঁ, অসমন্বিত ব্যয় হলো সম্পত্তির দিকে 4টা প্রকার ব্যয়: স্থায়ী, বিনিয়োগ, চলতি। অসমন্বিত মানে অবাস্তব সম্পদ, যেগুলোর বাজার মূল্য নেই, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন এখানে আসছে, তোমরা সবাই জানো। হ্যাঁ স্যার। প্রাথমিক খরচ কোথায় যায়? এখানে আসবে। শেয়ার অবহার ছিল 9,700 রেওয়া মিলে। আমাদের সম্পদ পাশে দেখো 5,000 টাকা অনিশ্চিত দেখিয়েছি, কারণ বিনিয়োগকে আমরা বর্তমান মূল্যে দেখাইছিলাম, এই জন্য আমাদের 5,000 টাকা গড় মিলে। তুমি যদি 5,000 বাদ না দাও তাহলে দেখা যায় এখানে গড় মিল আসবে না, জি স্যার। মিলে যাবে। অঙ্ক 2টিই কারেক্ট। তাহলে সম্পদ কয়টা একজন বলো? স্থায়ী, বিনিয়োগ, চলতি, স্থায়ী, বিনিয়োগ, অসমন্বিত। চলতি, অসমন্বিত। অসমন্বিত ব্যয়। লিখে রাখো 4টা সম্পদ যোগ করলে মোট সম্পদ পাওয়া যায়। তোমাদের মাঝে মাঝে আসে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, তখন রেজাল্ট হবে 8,16,200, কারণ তখন অনিশ্চিত আসবে না, রাইট? হ্যাঁ স্যার। জি স্যার। তোমাদের 4 নম্বরে আসবে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, তাহলে 4টা সম্পদ যোগ করব, সঞ্চিতি দানাদার থেকে বাদ দিব, অবশ্যই অবলোপন বাদ দিব, সংস্থাপন যোগ করবো, যা সমন্বয় করার পরে আমরা মোট সম্পদের রেজাল্ট পেয়ে যাব। ফার্স্ট পার্টে পেয়েছি, সেকেন্ড পার্টে ইনশাল্লাহ আমরা পাচ্ছি। এখন আমরা দায়ের দিক দেখব, যাব? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। সম্পদ হয়েছে কি? জি স্যার, সম্পদ হয়েছে হ্যাঁ স্যার। স্যার, স্ক্রিনশট দিয়ে নিন। দেখো অনুমোদিত মূলধন 10 লাখ টাকা ক্লোজ হয়ে যাবে, যেটা রেওয়া মিলের উপরে থাকে। আমরা শেয়ার ইস্যু করেছিলাম,
এখানে অনুমোদিত মূলধন পেয়েছিলাম, যেটা আমরা ক্লোজ করে দিয়েছি দুইটা রেখা দিয়ে, এটা আমাদের যোগফলে আসবে না। ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন দেখো আমাদের ছিল 5 লাখ টাকা। জি স্যার। কত লাখ ছিল? 5 লাখ। জি স্যার। ইয়েস স্যার। আমাদের আদায়কৃত মূলধনটা আমাদের অঙ্কে আসে, এটা কোম্পানির দায়। অনুমোদিত মূলধন কোম্পানির দায় না। তাহলে কোম্পানির দায় কোনটা? ক্রেডিট দিকে থাকবে, আর 10 লাখ টাকা থাকবে রেওয়া মিলের উপরে অনুমোদিত মূলধন, সেটা দুটা রেখা দিয়ে ক্লোজ করে দিবা, রাইট? জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। জি স্যার। সঞ্চিত উদ্বৃত্ত, এখানে আমাদের দুইটা দফা আসছে। সঞ্চিত তহবিলে স্থানান্তর 11,250 নিচে নেমে গেছে। সমাপনী সংরক্ষিত আয়, যেটা আগের পাঠ করছিলাম 1,10,750, ওইটা এখানে আসবে। সংরক্ষিত আয়ের বিবরণী, যে রেজাল্ট সমাপনী উদ্বৃত্ত, এটা এখানে আসবে। এই দুইটার যোগফল থেকে 1,22,500, আর দীর্ঘমেয়াদী ঋণ 1 লাখ টাকা। দেখো ঠিক আছে কিনা। জি স্যার। ঋণের এখানে সুদটা কি কটা বাদ দায় আছে? আসছে? ঋণের সুদ পরে সুদ আসবে। বাদ আছে। দায় আসছে 3টে। 1 লেখো শেয়ার মূলধন, 2 রেড মার্কিং, সঞ্চিত উদ্বৃত্ত, 3 দীর্ঘমেয়াদী দায়। কয়টা? কথা বলো, কয়টা? স্যার 3টা স্যার। 3টা। 3টে। আর সম্পদ বাসে গেছে কয়টা? স্যার 4টা স্যার। 4টা। 4টা। জি স্যার। স্থায়ী বিনিয়োগ, চলতি, অসমন্বিত। এই দায়ের দিকে দেখো অসমন্বিত। আরেকটা আসছে চলতি দায়। এই দেখো সে সম্পদের 4টা, দায়ে 4টা, মোট 8টা। ভিতরে কোন কোন দফাগুলো আসে এই চার্ট তোমাদের বইয়ে দেওয়া আছে, অনেক অঙ্ক আছে। দেখো চলতি দায়, তাহলে এদিকেও 4টা, ওদিকেও 4টা। ইয়েস স্যার। প্রদেশ হিসাব রেওয়া মিলে ক্রেডিট ছিল। স্যার এই ঋণের আগের সুদ পার্টটা আমরা স্যার। সমন্বয়ে বের স্যার করছিলাম আগের 15,000 টাকা। নতুন আয়কর সঞ্চিতি স্যার আগের পার্টটা স্যার। স্যার আগের পার্টটা একটু দেখান তো স্যার। কানেক্ট হবে। ওদিকে দায় 3টা, এখানে একটা, 4টা একসাথে করে যোগ করলে আমাদের মিলবে। একই অঙ্ক, একই সাথে তো লাস্ট পার্ট। নতুন আয়কর সঞ্চিতি সমন্বয় ছিল, ঘোষণাকৃত লভ্যাংশ সমন্বয় ছিল, বকেয়া বেতন আমাদের রেওয়া মিলে ছিল যে 4/3 1 ভাগ। ওই সবগুলো আমাদের সমন্বয় এখানে আসার পরে দেখো আমাদের চলতি দায় 98,700, যোগফল দেখো 8,21,200। এইভাবে আমরা 4টা দায়, 4টা সম্পদকে যদি আমরা দেখাই, স্যার এই যে এর আগের পার্টটা দেখাতেন স্যার ভালো হতো স্যার। কোথায় এই সম্পদের যাবে পার্টটা আর কি। যদি সঠিকভাবে বসাতে পারি, না তাহলে ইনশাল্লাহ আমাদের অঙ্ক মিলতে বাধ্য। স্যার ওই যে স্যার দায়ের স্যার যে মানে চলতি দায়ের আগে স্যার যে 3টা বললেন স্যার, 3টা যদি আরেকবার দেখাতেন স্যার তো ভালো হতো স্যার। এর আগের স্লাইডটা। হ্যাঁ। কিন্তু পিছনে যাব। জি স্যার একটু জি যান স্যার, একটু পিছনে। জি স্যার। এর আগের এখানে এখানে দেখো দায় 3টা। আদায়কৃত মূলধন 5 লাখ, সঞ্চিত উদ্বৃত্ত 1,22,500, ঋণ হইলো 10,000, 1 লাখ, আর পরে বেজ হলো চলতি দায়। এই 4টা যোগ হবে, অনুমোদিত মূলধন যোগ হবে না। ক্লিয়ার করে নাও, অনুমোদিত মূলধন 10 লাখ স্যার। টাকা যোগ হবে না।
হ্যাঁ স্যার ওই যে অনুমোদিত মূলধন তো স্যার এমনি দেখানো হয় স্যার, যেটা মানে আছে। জি স্যার। হ্যাঁ, এটা দেখাতে হবে যেখানে কোম্পানি অনুমোদন লাভ করছে, এটা জি স্যার। অঙ্কের উপরে থাকবে, রেওয়া জি মিলের স্যার, উপরে। বুঝতে পারছি। জি আর স্যার, এই তা এটা স্যার প্রথম মানে অংশটুকু আপনার তো আমাদের দুই পাশ। এই জি স্যার, শুধুমাত্র তা এটা দুই পাশ মিলানোর ফর্মালিটিস না। ক্ষেত্রে কাজে লাগবে না স্যার, এমনি স্যার দেখাতে হয়। জি স্যার। দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো এই মূলধন হলো আমাদের যে শেয়ার ইস্যু করছিলাম আমরা, ওই শেয়ার ইস্যু দায় পাশ অংশটা। জি স্যার। অধ্যায় 4-এ লিখছিলাম বুঝতে অনুমোদিত বুঝতে মূলধন ইস্যু দিলে আদায় শেয়ার অধিয়ার, মনে আছে কি? ওই শেয়ার ইস্যুর প্রথম জি অংশটুকু স্যার। হলো আমাদের এখানে আচ্ছা। আর্থিক অবস্থা বিবরণী দায় পাশ। আমাদের 4, 5, 6 তিনটা চ্যাপ্টার কানেক্টেড। এখন দেখো এই পেজটা সবাই পড়ো, একজন পড়ো, যে কোনো একটা সেকশন থেকে একজন পড়ো, 3 স্যার সেকশনের। স্যার হ্যাঁ, স্যার কোন সেকশন? স্যার, আর্থিক বিবরণী হ্যাঁ, স্যার, আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা যায়। রাইট। আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে মোট লাভ, পরিচালন মুনাফা ও নিট মুনাফা জানা যায়। সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক ধাপ পরিচালন আয় বিবরণী প্রস্তুত করা যায়। মুনাফা। নিট বিক্রয় হতে জি স্যার, নিট বিক্রয় হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বহুধাপ আয় বিবরণী প্রস্তুত করা যায়। হিসাবকাল নীতি অনুযায়ী বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়। সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ অঙ্কে আসে না। সম্ভাব্য আয় রক্ষণশীল নীতি অনুযায়ী আসে না। দায় বলতে বহির্দায়কে বোঝানো হয়েছে। বহির্দায় সমান সমান প্রদেয় ঋণ প্লাস চলতি দায়। চলতি দায় বলতে ওই সমস্ত দায়কে বোঝানো হয়েছে যেগুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। নীতিটা কিন্তু ব্যাখ্যা করে ঋণ ভালো হতো। চলতে যায়। দেখো এই সবগুলো কোশ্চেন আমাদের এমসিকিউ তে জি খুব স্যার। ইম্পর্টেন্ট। এই পেজে দেখো কারো কোনো কোশ্চেন? স্যার রক্ষণশীল নীতিটা হিসাব কাল 1 বছর। রক্ষণশীল নীতিটা স্যার। হ্যাঁ, রক্ষণশীল নীতি হলো যারা মজুত পণ্যকে বাজার মূল্য ক্রয় মূল্য থেকে যে কম মূল্যে দেখায়, আমরা লাভকে বিবেচনা করব না, ক্ষতিকে বিবেচনা করবো, এটা রক্ষণশীল। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। রক্ষণশীল কোনটা? স্যার, আমরা কি করবো, সবাই লাভের কথা বলবো না, লাভকে বিবেচনা করবো না ক্ষতির স্যার। কথা বিবেচনা করবো। বিবেচনা করবো। ক্ষতিকে বিবেচনা করলে আলটিমেটলি কি লাভ বা প্রফিটটা। সেবা প্রতিষ্ঠান আয় বিবরণী কয় ধাপ? সেবা প্রতিষ্ঠানের আয় বিবরণী কয় ধাপ? এক ধাপ। 1 ধাপ। একদম। আচ্ছা স্যার, একটা কোশ্চেন করতে পারি? এখন আরেকজন আরেক সেকশন। স্যার কোশ্চেন করতে পারি? আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা যায়। আয় বিবরণী আর্থিক প্রস্তুতের ফলাফল মাধ্যমে বলতে মোট নিট লাভ। লাভ। জি স্যার, আয় বিবরণী হ্যাঁ, আমরা প্রস্তুতের আর্থিক মাধ্যমে মোট বিবরণী, লাভ। না 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 না, পুরোটা পড়ার দরকার নেই, শুনো। আর্থিক বিবরণী বলতে দুইটা বিবরণী কি বুঝাচ্ছে? এক আয় বিবরণী, দুই আর্থিক অবস্থার বিবরণী। জি রাইট? জি আর্থিক বিবরণী মানে কয়টা? আয় বিবরণী, তো আয় বিবরণী ও নিট আরেকটা হলো, আরেকটা কি বিবরণী? আয় বিবরণী আর আর্থিক বিবরণী। না, আর্থিক বিবরণী না, এই যে একটু আগে আমরা যে আর্থিক একটা শব্দ বাদ পড়ে গেছে, আর্থিক অবস্থার বিবরণী। এই যে দায় সম্পত্তি আমরা যেটা করলাম, সেটাকে আর্থিক বিবরণী বলি না আর্থিক অবস্থার বিবরণী বলি? জি স্যার, আর্থিক কি অবস্থা বলি? বিবরণী বলে। আর্থিক অবস্থার Right. বিবরণী। তাহলে আয় বিবরণীর মাধ্যমে, রাইট, আয় বিবরণীর মাধ্যমে নিট লাভ জানা যায়, আর আর্থিক অবস্থার মাধ্যমে দায় সম্পদ মালিকানা সত্ত্ব জানা যায়। আর সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় মাইনাস ব্যয়, আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বেলায় মোট লাভ, পরিচালন মুনাফা, নিট মুনাফা নির্ণয় করা হয়। দেখো ঠিক আছে কিনা? জি স্যার। আর চলমান প্রতিষ্ঠান নীতিটা যে কোনো একজন আরেক সেকশন, চলমান প্রতিষ্ঠান নীতি।
প্রতিষ্ঠানে যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো দীর্ঘদিন চলবে, দীর্ঘদিন প্রতিষ্ঠান সেবা প্রদান করবে, এই লক্ষ্যে ব্যয়কে দুই ভাগ করছে, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। এখন আরেক সেকশন আরেকদিন পড়ো এই পেজটা। চলতি সম্পদ বলতে বোঝায় সেকশন এস যেগুলো বা এক আর্থিক বছরের খরচ। মধ্যে নগদ টাকা রূপান্তর করা যায়। স্থায়ী সম্পদ বলতে বোঝায় যেগুলো বিক্রয়ের জন্য ওকে, পরে যাও। কেনা হয়নি এবং মুনাফা বৃদ্ধিতে সহায়ক। স্পর্শনীয় সম্পদ বলতে বোঝায় যেগুলো ধরা ছোঁয়া যায়। অস্পর্শনীয় সম্পদ বলতে বোঝায় যেগুলো ধরা ছোঁয়া যায় না। অবাস্তব সম্পদ বলতে বোঝায় যেগুলো বাস্তব অস্তিত্ব নেই এবং বাজার মূল্য নেই। এটি অলীক, কৃত্রিম, ভুয়া সম্পদ নামে পরিচিত। মালিকানা সত্ত্ব শেয়ার গুড। শেয়ার মূলধন যোগ সঞ্চিতি ও উদ্বৃত্ত, শেয়ার অধিহার, প্রতিপূরক, তহবিল, লভ্যাংশ, সমতাকরণ। তহবিল, মূলধন সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়ের, অবন্টিত মুনাফা, সমাপনী উদ্বৃত্ত। সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করা হয় রক্ষণশীল নীতি অনুযায়ী, অর্থাৎ বাজার মূল্য নীতি অনুযায়ী, অর্থাৎ বাজার মূল্য, ক্রয় মূল্য এদের মধ্যে যেটি কম। অনুযায়ী, অর্থাৎ হ্যাঁ, বাজার তারপরে মূল্য, ক্রয় মূল্য এদের মধ্যে যেটি কম। তরল সম্পদ বলতে বোঝায় যে সেগুলো অতি অল্প সময়ে নগদ টাকা রূপান্তর করা যায়। সমাপনী মজুদ পণ্য ও অগ্রিম খরচ বাদে সকল চলতি সম্পদ। তরল দায় বলতে বোঝায় যেগুলো অতি অল্প সময়ে নগদ টাকা পরিশোধ করতে হবে। বাংলাদেশ কোম্পানি গঠিত পরিচালিত হয় 1994 সালে আইন অনুযায়ী। ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রদর্শনের কাঠামো বন্ধ সুশৃঙ্খল বিবরণী হলো আর্থিক বিবরণী। বর্তমানে IFRS নীতিমালা আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আচ্ছা, দেখো এর মধ্যে একটা বিষয় ইম্পর্টেন্ট, মালিকানা সত্ত্ব নির্ণয়টা একটু ভালো করে মার্ক করে রাখো। এটা তোমাদের মাঝে মাঝে 4 নম্বরে আসে। শেয়ার মূলধনের সাথে কি যোগ করলে মালিকানা সত্ত্ব নির্ণয় করা হয়, সবাই একটু দেখে নাও। মালিকানা সত্ত্ব ইকুয়াল টু কি ছিল? শেয়ার মূলধন যোগ সঞ্চিত উদ্বৃত্ত, শেয়ার অধিহার, প্রতিপূরক, সঞ্চিতির তহবিল। ভিতরে কি কি দেওয়া আছে এগুলো মুখস্থ করবা। হ্যাঁ, এটা একটু লিখে রাখো। এটা 4 নম্বরে বা 2 নম্বরে আসে, মালিকানা সত্ত্ব নির্ণয়। এটা এখন অনুপাতও তোমরা পেয়েছিলে না? ইয়েস স্যার। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা অ্যাকাউন্টিং এ খুবই ইম্পর্টেন্ট। আর বাকিগুলো কোনো বুঝতে অসুবিধা হয় না। এখন এমসিকিউ গুলো তোমাদের কি সহজ হয়ে যাবে না? হ্যাঁ স্যার। জি স্যার, সহজে দেবে। ইয়েস স্যার, সহজ হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, আরেকটা পেজ, এখন আরেকজন বড় লাস্ট আরেক সেকশন, লাস্ট পেজ। এর আগেরটা কোন সেকশন পড়ছিলা? বহুধাপ আয় বিবরণী খরচ এখন করো একজন, যে কোনো একজন দেখানো হয়। হিসাব করা শেষে আর্থিক বিবরণী প্রস্তুত বাধ্যতামূলক। যৌথ মূলধনী কোম্পানির প্রত্যক্ষ খরচ সমষ্টি হলো বিক্রিত পণ্যের ব্যয়। যৌথ মূলধন কোম্পানি আর্থিক বিবরণী প্রস্তুত বাধ্যতামূলক কোম্পানি আইনের 185 ধারা অনুযায়ী। হিসাব চক্রের 10টি ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আর্থিক বিবরণী, অসমন্বিত ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অধিহার ইত্যাদি। রক্ষণশীল নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্য আর্থিক অবস্থা বিবরণীতে দেখানো হয়। LAS 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। অগ্রিম প্রদত্ত খরচ সম্মিলিত হলে বৃদ্ধি পায়। আচ্ছা দেখো, এখানে খুব চমৎকার কথা, লাস্টের দফাটা একটু দেখো সবাই। অগ্রিম প্রদত্ত খরচ সমন্বিত হলে বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? মূলধন বৃদ্ধি পাবে স্যার। অগ্রিম প্রদত্ত খরচ, হ্যাঁ, মূলধন স্যার। কি বৃদ্ধি পাবে? না না না, কেন মূলধন আসবে কেন? অগ্রিম প্রদত্ত খরচের সাথে কি মূলধন কানেক্টেড? সম্পদ বৃদ্ধি পাবে। সম্পদ হবে স্যার এখানে। সম্পদ বাড়ে,
অগ্রিম প্রদত্ত খরচ যদি সমন্বিত হয়, আগে সম্পদ হয়েছে পরে ব্যয় হয়েছে, তো কি বৃদ্ধি পাবে? আগে অ্যাডভান্স বাড়ি ভাড়া দিয়েছে, বীমা দিয়েছে, এখন মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাহলে কি বৃদ্ধি পাবে? সবাই বলতে হবে যারা আছো সব। লাস্ট টপিক আজকে, অগ্রিম প্রদত্ত খরচ সমন্বিত হলে বৃদ্ধি পাবে ড্যাশ। স্যার নগদ প্রবাহ। না না, আরে বাবা, ব্যয় বৃদ্ধি পাবে, সম্পদ হ্রাস পাবে। ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। কি ইয়েস স্যার। ব্যয় বৃদ্ধি, কি সম্পদ বৃদ্ধি হ্রাস। পাবে? ব্যয় বৃদ্ধি পাবে। বলা আছে বীমা উত্তীর্ণ হলো, বীমার মেয়াদ উত্তীর্ণ হলো, ভাড়া উত্তীর্ণ হলো, ব্যয় তাহলে বৃদ্ধি এটা পাবে, তো সম্পদ হ্রাস সারা পাবে। আমাদের অ্যাকাউন্টিং কোশ্চেন হয় না, ওয়ার্কশিট বুঝছি স্যার। লিখে রাখো লেখাটা সামনে, বুঝছি। ব্যয় বৃদ্ধি পাবে, সম্পদ হ্রাস পাবে। সম্পদ হ্রাস পাবে, বুঝছি স্যার। ব্যয় বৃদ্ধি পাবে, সম্পদ হ্রাস পাবে। এর উপর একটু দেখো, অসমন্বিত ব্যয়, যেটা আমাদের সম্পদ পাশে আসছিল, স্থায়ী বিনিয়োগ, চলতি, অসমন্বিত। স্যার আরেকবার একটু বলবেন, নেটের প্রবলেম ছিল, শুনতে পাইনি। বিলম্বিত বিজ্ঞাপন, এই যে নিচের থেকে একটু উপর গেলেই হবে। বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, এই দুইটা কি চলতি সম্পদ না অসমন্বিত ব্যয়? অসমন্বিত ব্যয় স্যার। অসমন্বিত ব্যয়। তাহলে অসমন্বিত তোমাদের ব্যয়। পরীক্ষা আসবে অসমন্বিত ব্যয় নির্ণয় করো 2 নম্বরে। তাহলে অসমন্বিত ব্যয়ের মধ্যে এই দুইটা আসবে, আর একটা আসে প্রাথমিক খরচ। আর এই চ্যাপ্টার একটা কোশ্চেন আসে, চলতি মূলধন নির্ণয় করো, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এগুলা তোমাকে দেখা, আমি কি এগুলো দিয়ে দিব তোমাদেরকে, না তোমরা জি, স্যার। স্ক্রিনশটটা দিয়ে দিবা সবাই? স্যার দিয়ে দিলে ভালো হয়। তোমরা দিবা? গ্রুপে দিয়ে দেন স্যার। থ্যাংক ইউ সবাই, ভালো থেকে। আমি ক্লাসটি রেডি করতেছি, ওকে, ভালো থাকো, দোয়া করো তোমার সবাই। আল্লাহ হাফেজ। জি স্যার। তো আসসালামু